কিন্তু খুবই বিরক্তি নিয়ে শুরু করেছি। এই যে বিকেএমই এর হাতেমালি থেকে 50 লাখ টাকার চেক নিচ্ছে সার্জিস, আর পাশে ধরে আছে আক্তার। দুইজনেই আমাদের খুবই ভালোবাসার মানুষ। আমাদের অনেক আশা এই তরুণ নেতৃত্বের প্রতি। আমরা মনে করি ওরা নতুন বাংলাদেশ গড়বে, এই স্বপ্ন ওরাই জাগাইছে। আক্তার আর সার্জিস, তোমাদের বলি, এই হাতেমালিকে চেনো না? যদি বলো চিনি না, তাহলে বলবো কার সাথে দেখা করতে যাইতেছো, কার কাছ থেকে অনুদান নিচ্ছ, সেটা আগে দেখে নিবা না? এটা দেখে নিতে হবে, দেখে নিবা এরপর থেকে। এটা একটা রিকোয়েস্ট থাকলো, এই লোকের আন্দোলনের টাইম একটা বক্তব্য শোনাই তোমাদেরকে, শুনো কি বলছে। এরকম একটা সংকটকালে আবারও এই ধরনের একটা সিচুয়েশন আমরা কিন্তু কখনোই আশা করিনি। আজকে এই যে তাণ্ডব আমরা গত কয়েকদিন দেখেছি, আমরা আশা করব সরকারের গোয়েন্দা সংস্থা এবং সরকারের গুরুত্বপূর্ণ যারা আছেন দায়িত্বে, তারা এই বিষয়গুলি নিশ্চয়ই উদ্ঘাটন করবেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এর মধ্যে আমরা সরকারের পাশে সবসময় ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ আপনার পাশে আমরা থাকবো। ব্যবসায়ী সমাজ সবসময় আপনার পাশে। ওর হাতে কি রক্তের দাগ লেগে নাই? ওর 50 লাখ টাকা ছাড়া চলতেছিল না, টাকাটা ফেরত দাও। আমারও তো টাকা নাই, তাও আমি 1 মাসের মধ্যে তোমাদের 50 লাখ টাকা তুলে দেবো, প্রতিশ্রুতি দিলাম। ভিক্ষা করবো, ভিক্ষা ভিক্ষা। ওইতে কোনো গ্লানি নাই আমার। আমার সন্তানেরা শহীদ হয়েছে, তাদের পরিবারের জন্য 50 লাখ টাকা পাওয়া যাচ্ছে না, এর জন্য হাতেমালির কাছে তোমাদের হাত পাততে হচ্ছে। তা না হয় আমি ভিক্ষাই করলাম, কোন অ্যাকাউন্টে টাকাটা দিতে হবে জানা দিয়ে দিব নিয়ে। এবার আসেন আজকের আলাপে আসি। আজকে যে আলাপগুলো করবো, এই তথ্যগুলো সারা সারা ভাবে পাইতেছিলাম নানা সূত্র থেকে, একই তথ্য। এইগুলা এমন তথ্য ভেরিফাই করা যায় না, কিন্তু রাজনৈতিক ঘটনাবলী যা যা ঘটতেছে ওই তথ্যের সাথে মিলা যায়। অনেক কেনর অর্থ খুঁজে পাওয়া যায়। আপনারাও শোনেন, আপনারাও দেখবেন এক বিশাল ধাঁধা মিলে গেছে কেন কি ঘটতেছে। আসেন শুরু করি। ওয়াকার খুব চাপে আছে দুই কারণে। প্রথম চাপে আছে, সরকার গুমে জড়িত 24 জনের পাসপোর্ট বাতিল করেছে আর দেশ থেকে নিষেধাজ্ঞা দিছে। এরা সবাই সেনা অফিসার। ওয়াকার এটা ঠেকাইতে পারি নাই, চেষ্টা করেছিল কলে। এই নিয়ে আর্মির একটা অংশে ক্ষোভ আছে, কারণ এই তালিকা পূর্ণাঙ্গ না, আরো অনেকেরই নাম আসার সম্ভাবনা আছে। তাই অনেকেই দিলা ওয়াকারের উপরে। এটা দেখলে একদিকের কথা। আবার মিস্ত্রি আইসা নিয়ম বহির্ভূতভাবে দেখা করে গেছে ওয়াকারের সাথে। এটা আর্মির ন্যাশনালিস্ট অংশ, যেটা সবচেয়ে বড়, তারাও হয়েছে বিলা। আবার শোনা যাইতেছে ওয়াকারকে নাকি 3টা প্যাকেট দিয়ে গেছে। তো প্যাকেটের মধ্যে কি আছে জানি না, কিন্তু ওয়াকাররা প্যাকেট করে ফেলছে। প্যাকেটের মধ্যে কইতেছে এমন কোন কমিউনিকেশন ডিভাইস হয়তো আছে, যেগুলা দিয়া ওয়াকারের সাথে ইন্ডিয়া খুব সিকিউর লাইনে কথা কইবার পারবে, গুটু করবে পারবে। তো যাই হোক, তো এখন ওয়াকার যাবে কই? তারে এখন কে বাঁচাবে? সে ছুটে গেছে খালেদা জিয়ার কাছে। সে বিএনপির সাপোর্টটা নিয়ে নিল, ন্যাশনালিস্ট আর্মি অফিসার আর সৈনিকদের দেখাইলো, দেখো দেখো আমিও তো ন্যাশনালিস্ট, দেখো খালেদা জিয়ার সাথে আছি আমি, আমার উপরে বিলাহ কেন, আমি কি তোমার পর? চাপটা একটু কমলো, তাই না? এখন প্রশ্ন হইতেছে, মিস্ত্রির কি এমন দায় পড়লো যে ওয়াকারের সাথে এসে দেখা করাই লাগলো? ইন্ডিয়া চায় তার আরেক দাস এরশাদ ক্ষমতা থেকে উৎখাত হইয়া সামেসি কোনো যেমন রাজনীতি করে গেছে, ঠিক তেমনে আওয়ামী লীগ রাজনীতি করুক। এর একটা প্ল্যান করেছে। সে প্ল্যানটাই ওয়াকারের কানে দিছে পানি পড়ার মতো কইরা। আচ্ছা, এটা ইন্টারেস্টিং কথা বলি। হ্যাঁ, বাংলাদেশের 3টা ইন্ডিয়ার সেবাদার শাসক ছিল, মুজিব, এরশাদ আর হাসিনা। 3 জনের পরিণতি এক, ক্ষমতা থেকে উৎখাত। আগামীতে যারা ইন্ডিয়ার সেবাদাস লাইনে আসতে চান, এই ইতিহাসটা মাথায় রেখেন, কামে দিবে। বাংলাদেশে ইন্ডিয়ার সেবাদাসদের কোনো জায়গা নেই। হাসিনাকে কেন ইন্ডিয়া চায় বাংলাদেশে? কেন হাসিনার রেহানার আন্ডা বাচ্চাদেরকে দিয়া করলো না, বা আওয়ামী লীগের অন্য কোনো নেতাদের দিয়া করলো না? তারা দেখিছে আওয়ামী লীগে আর কোনো ইউনিফাইং ফিগার নাই, মানে যারে দিয়া পুরো আওয়ামী লীগকে ইউনিফাইড করা যায়, ঐক্যবদ্ধ করা যায়। জয়রে দিয়া চেষ্টা করছে, বুঝে গেছে ওরে দিয়ে হবে না। জয় গল্ফ খেলিচ্ছে, দেখেন ওই নিজের লাইনে ফিরে গেছে। ওর বুড়ি দেখেছেন? হ্যাঁ, বুড়িটা দেখে দেন। হ্যাঁ, এইটা সাহেব মাল টেনবি, দিন রাত কাম কাজ নাই, বুড়ি হবি না। আবার ডেটিং অ্যাপস ইউজ করে গার্লফ্রেন্ড জুটেছে। আমি বুঝি না, বুঝছাও। ওই যে কুত্তাটা নিয়ে বসে থাকিছিল না, কুত্তাটা গলে সুন্দরী আসিল কলে, তার গার্লফ্রেন্ড লাগে কেন বুঝি না। আবার ওর কাজিন টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠিছে। ফ্ল্যাট নিছে, ফ্ল্যাট বিনা পয়সায়। ওই ফ্ল্যাট নিয়ে লিটনের ফ্ল্যাট বানাবি, ওই ওর চাকরি বাকরি তো যাবে, তো আয় উপার্জন ক্যাঙ্কা করে হবি, ওই লিটনের ফ্ল্যাট দিয়ে আয় উপার্জন করবি। তো যাই হোক, আবার টিউলিপের বোন রূপন্তী ও ধরা খাইছে, ওই একই ফ্ল্যাট কিনছে। ফ্ল্যাট এত পছন্দ ওদের, লিটনের ফ্ল্যাট, বুঝছাও।
পুতুলেরা 5 হাত লাতি দিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে খেতাবি, আমি কয়ে দিলাম, লিখে রাখেন, ববিও ধরা খাবি, না ওয়েট করেন। এগুলা গেলে এমনি এমনি হচ্ছে না, এইগুলা কোনো র্যান্ডম ঘটনা না। হাসিনার পুরা ফ্যামিলি নেক্সট জেনারেশন যেন মাথা তুলবেন না পারে সে ব্যবস্থা করবে ওয়েস্টার্নরা, পশ্চিমারা, বুঝছাও? তার মানে বুঝেছেন তো, হাসিনারে ছাড়া উপায় নাই ইন্ডিয়ার। তারাই সামনে রেখা আওয়ামী লীগটা গুছায় শেষ চেষ্টা করবে, তার রাজত্ব কিছুটা যদি রক্ষা করবে পারে। তো এখন কেমনে হাসিনাকে বাংলাদেশে আনবি? ওই যে শর্ট করে ঢুকে পড়বে কইছিল না, ওই শর্ট করে ক্যাঙ্কে করে ঢুকিয়ে দিবি, সেটার প্ল্যান কি? হাসিনাকে ফেরত দিবে ইন্ডিয়া, এটা কয়ে গেছে মিস্ত্রি। আবার লাফায় উঠেন না যে ইন্ডিয়া কত ভালো, হাসিনাকে ফেরত দিচ্ছে। হ্যাঁ, তাই মনে হচ্ছে ফেরত দিলে তো ওয়াকারের সাথে কথা কওয়া লাগে না। ওয়াকারকে সে কন্ডিশন দিছে, সেটা হইতেছে তারে এরশাদের মতো নিজ গৃহে অন্তরীণ রাখতে হবে। এরশাদকে যেমন রাখিছিল না, খালেদা জিয়াকে রাখিছিল না, সিংকে করে রাখা লাগবি। সেই গৃহ কোনটি? নিজ গৃহ কোনটি? গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, উঠি থাকবে হাসিনা। আর কি হাসিনার দলকে নির্বাচন করবে দেওয়া লাগবে। মির্জা ফখরুল প্রফেসর ইউনূসকে গিয়া কয়ে আসছে না, এটা সাহেব ওটা দেখান যে মির্জা ফখরুল কয়ে আসছে প্রফেসর ইউনূসকে। বিএনপিকে তার রেটরিক বদলাইতে হবে, তার রাজনীতির ভাষা, স্লোগান এই সমস্ত বদলাইতে হবে, বক্তৃতা বদলাইতে হবে। তাহলে মুক্তিযুদ্ধের কথা, 72-এর সংবিধানের কথা কওয়া লাগবে। আর জামাতের সাথে দূরত্ব সৃষ্টি করা লাগবে, জামাতে গেলানো লাগবে। কি করছে? 72-এর সংবিধানের কথা কইছে, মুক্তিযুদ্ধের কথা কইছে, লাগিছে, এবার মিলিচ্ছে। তার মানে ইন্ডিয়া চাইতেছে আওয়ামী লীগের শূন্য স্থান এটা আওয়ামীকৃত বিএনপি কে দিয়া পূরণ করবি। ইন্ডিয়া জানে বিএনপি জিতবি ইলেকশনে, এটা শুনে বিএনপির লোকেরা খুশি হয়ে গেছে যে দাদা কইছে যে জিতবি, যে তার চান্স আছে, এটা ঠিক। যাই হোক, আয় আলাপে পরে এসেছি। এই কারণে বিএনপির উপরে ধরেছে বাজি ইন্ডিয়া, বিএনপির ডিস্টার্ব দিবি না ইন্ডিয়া এই 5 বছর, এটা কইছে। এটা হইতেছে আন্ডারস্ট্যান্ডিং। এবার আপনারা আশেপাশে যা ঘটতেছে তা মিলে যেতেছে, তাই না? কেন কোনটা ঘটতেছে? ওয়াকার এসে খালেদা জিয়ার কাছে আত্মসমর্পণ করছে, আশ্রয় চাইছে, ইন্ডিয়ার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তাই বিএনপি আকাশে উঠতেছে, ক্ষমতার তো চলে আসিছে। খারান একটু খারান, এত তাড়াতাড়ি উল্লাস করেন না। হ্যাঁ, বিএনপিরে ইন্ডিয়া যে ডিস্টার্ব দেবেন না, দেশের মানুষকে ধঞ্জা, তারা ঠাসি খেয়ে বসে থাকবে। ভোটের হিসাব জানি না, বলা মুশকিল, কিন্তু একটা কথা বিএনপি কই, আপনাদের যত প্রস্তুতি থাকুক, আপনাদের ভোটে হারায় দেওয়া কোনো ব্যাপার না। একটা সিরিয়াস টিম যদি কাজ করে 3 মাস মাত্র, আপনার বিরোধী শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, কয়েকটা স্ট্র্যাটেজিক মুভ নেয়, আপনি হারবেন কিনা জানি না, কিন্তু আপনার আসন সংখ্যা ব্যাপকভাবে কমায় দেওয়া যাবে। কেউ যদি এটা করে কি হবি? আমি যা যা কইলাম তা যদি ঘইটা যায়, মানে হাসিনা যদি আসে, গোপালগঞ্জে যদি ঘাটি গাড়ে, আওয়ামী লীগ যদি নির্বাচন করে, বিএনপি অজুহাত দিবে আমাদের কি দোষ, এটা তো প্রফেসর ইউনূসের সরকার করেছে। কিন্তু আমরা জানি বিএনপি ওকে সিগন্যাল না পাইলে প্রফেসর ইউনূস কোনোটাই করবে না। বিএনপি যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করেন, তাই বিএনপির কর্মীরা, নেতারা লিখে রাখেন এই নির্বাচনে জিতা ক্ষমতা হয়তো নিতে পারবেন, কিন্তু রাষ্ট্র চালাইতে পারবেন না। পুরা টার্ম পূরণ করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। ওই টার্মই আপনাদের শেষ টার্ম হবে। আপনারা আর সরকার গঠন করতে পারবেন না জিন্দেগিতে। আপনারা এই জুলাই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করতে পারবেন না, এটা করতে হবে ধারণ। এটা মনে করেন না যে আপনাদের হুদায় বদনাম করিচ্ছি। হ্যাঁ, খুবই বিশ্বাসযোগ্যভাবে ক্যালকুলেট করে দেখাই দেওয়া যাবে কেন আপনারা আর ক্ষমতা আসতে পারবেন না যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েট করে আসেন। এটার বাইরে আরো 2টা কারণ আছে। আপনাদের রাষ্ট্র চালানোর প্রস্তুতি নাই। প্রায় 18 বছর আগে যারা মন্ত্রী ছিল তারা কেউ আর কর্মক্ষম না। আপনাদের সরকার হবে কচিকাচার মেলা, কারোই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকবে না। আপনাদের 31 দফায় তার প্রমাণ আছে। ওইটা নিয়ে এত কাছাকাছ হয়েছে, এটা নিয়ে আলাপ করবো নি আরেকদিন। আর 2 নাম্বার হইতেছে, ভারতের সাথে ঘুটু করা বাংলাদেশের মানুষ খুবই খারাপ ভাবে নিবে। তাই খুব খেয়াল, সামনে মুরগি পিছে শেয়াল। যাই হোক, আজকে এপিসোডের শেষে একজন শহীদের গল্প বলি। 2.5 মাস আগে ওর বাবা মরে গেছে। আমার বেটার টাকায় চলতো বড় সোয়ালের পড়াশোনা আর 4 জনের সংসার। বেটা নাই রে, এখন কিডা চালাবনি সংসার। বিলাপ করতে করতে ভাঙা গলায় কথাগুলো বলছিলেন বুলজান খাতুন। আন্দোলনের সময় নারায়ণগঞ্জের একটি ভবনে হামলাকারীদের দেয়া আগুনে পুড়ে তার ছেলে আব্দুস সালামের মৃত্যু হয়। বুলজান খাতুন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর ভবানীপুর গ্রামের মৃত সাবের আলীর স্ত্রী। তার ছোট ছেলে আব্দুস সালাম নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় একটা 10 তলা ভবনের 2য় তলায় ব্যাংকটির একটি শাখায় সাজসজ্জার কাজ করছিলেন।
আন্দোলনের সময় সহিংসতায় বিকেলে ওই ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান সালাম। চর ভবানীপুর গিয়ে দেখা যায় টিন শেডে আধ পাকা একটি ঘরের ভেতর সালামের মাকে ঘিরে বসে আছেন স্বজনেরা, আর তার মা বিলাপ করে কাঁদছেন। আর এক কক্ষে বাকরুদ্ধ হয়ে শুয়ে আছেন সালামের স্ত্রী মারিয়া খাতুন। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন তিনি। পাশেই বিছানার উপরে খেলা করছে তাদের 1.5 বছর বয়সী একমাত্র সন্তান। শিশুটিকে দেখে কেউ কেউ বলছিলেন সে বুঝতেই পারছে না যে তার বাবা আর নেই। সালামের বড় ভাই আলামিন বলেন, শনিবার বিকেলে হঠাৎ ফোন দিয়ে সালাম আমাকে বলল, ভবনে আগুন দিয়েছে, ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছে না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি মনে হয় আর বাঁচবো না, তুই আমার স্ত্রী, সন্তান আর মাকে দেখে রাখিস। নিহত সেলিমের স্ত্রী শোভা খাতুন জানান, গত বিকেলে ফোনে সেলিমের সঙ্গে শেষ কথা হয়েছিল। ফোনে বারবার তিনি বলছিলেন, প্রচুর ধোঁয়া, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, হয়তো আর বাঁচবো না, বাবা, মা আর মেয়েকে দেখে রাখিস। বিলাপ করতে করতে শোভা বলছিলেন, এখন আমাদের দেখবে কে? 3 বছরের মেয়েকে নিয়ে কোথায় যাব? শহীদ সালামের পরিবারকে যদি আপনারা খুঁজে পান, আমার কাছে নিয়ে এসেন, আমার সাথে পরিচয় করিয়ে দিন। আমার সীমিত সামর্থ্য দিয়ে এই পরিবারটির দায়িত্ব নেব। এমন হাজার হাজার সেলিমের মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের নিয়ে ভোট করতে চায় বিএনপি। তাদের কিভাবে রক্ষা করা যায় সেই প্রজেক্ট নিয়েছে বিএনপি। দলে দলে আওয়ামী লীগাররা ঢুকতেছে বিএনপিতে, প্রমাণ চান? দেখেন। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। যাই হোক, জয় বাংলা বলতে বলতে অভ্যাস আছে, তো আমরা এখন পরিবর্তন হয়েছি, পরিবর্তন হতে যাচ্ছি। যাই হোক, কেউ নেবেন না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। হরে কৃষ্ণ। আপনার ভক্ত এইভাবে করতে চান, বুঝছেন তো? আগামী দিনে বক্তব্য বলে আমি আমার বক্তব্য এখানে সাজাচ্ছি। জয় বাংলা, আমাদের ভাবলে বাংলাদেশ। জয় বাংলা মানে ধ্বংস, নষ্ট। এই ধ্বংস আর নষ্টকে দলে ঢুকায় আপনি আগামীর বাংলাদেশের রাজনীতি করবেন, ভাবছেন চালায় দেবেন? দেখেন, আপনারা যা ভালো মনে করেন, গুড লাক। জুলাই আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে নতুন রাজনীতি নির্মিত হবে। ওই বিপ্লবের ময়দানের লালিত স্বপ্নকে বাস্তব করে তুলতে হবে। শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই, তার অন্তিম শয়নের মাটি এখন আমাদের অশ্রুতে ভেজা। সেই রক্ত আর অশ্রুর উপরে দাঁড়ায় আমরা এক নতুন বাংলাদেশ গড়ার শপথ নেব, কারণ সেই শহীদেরা অপেক্ষায় আছে এইটা দেখার জন্য যে তাদের আত্মত্যাগ বৃথা যায় নাই। ইনকিলাব